অনেকেই অভিযোগ করছেন জামাতের নির্দেশে এই ব্যাংকে থাকা তাদের নেতাকর্মীদের যে অ্যাকাউন্ট রয়েছে, যে জামানত রয়েছে, সেখান থেকে তারা নগদ অর্থ উত্তোলন করে নিচ্ছেন। এই অর্থ উত্তোলন করে তারা অন্য কোনো ব্যাংকে রাখছেন, যাতে ব্যাংক আরো বেশি চাপে পড়ে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক, এই ব্যাংকটি নিয়ে সম্প্রতি এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই উত্তেজনা যে কেবল ব্যাংকের ভিতরেই সীমাবদ্ধ রয়েছে এমন নয়, ব্যাংকের ভেতরের এই উত্তেজনা পৌঁছে গেছে রাজপথে। এমনকি ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা হচ্ছে সংসদে। প্রিয় দর্শক, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যায় জামাত ইসলামী সমর্থিত কিছু ব্যক্তির হাতে। এর পূর্বে ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। অভিযোগ আছে এস আলম গ্রুপ বিভিন্ন নামে বেনামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। পরবর্তীতে যখন জামাত সমর্থিত ব্যক্তিরা এই ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়, তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠছে এখন যে তারাও ব্যাংকের অর্থ নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে। সরকারের পক্ষ থেকে এমনটি অভিযোগ করা হচ্ছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকটির যিনি চেয়ারম্যান ছিলেন তাকে পরিবর্তন করে অন্য আরেকজন ব্যক্তিকে, যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন অতীতে, তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই মূলত ব্যাংকের ভিতরে অস্থিরতা শুরু হয়। জামাত সমর্থিত অংশটি দাবি করেন যে এই চেয়ারম্যানকে তারা মানেন না, অতি দ্রুত চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে কিংবা সরকারকে অপসারণ করে নিতে হবে এই চেয়ারম্যানকে। এ নিয়ে ব্যাংকটির প্রধান কার্যালয় মতিঝিলে হাজার হাজার ব্যাংকটির গ্রাহক তারা সেখানে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা আসলে গ্রাহক কিনা নাকি জামাত ইসলামের কর্মী সমর্থক। ব্যাংকের কে চেয়ারম্যান হলো, কে পরিচালনা পর্ষদে থাকলো, তা নিয়ে তো সাধারণ গ্রাহকদের মাথা ব্যথার কোনো কারণ দেখি না। বাংলাদেশের আরো অসংখ্য ব্যাংক রয়েছে, কোন ব্যাংকে কে চেয়ারম্যান হচ্ছেন, কে পরিচালনা পর্ষদে থাকছেন, তা নিয়ে কিন্তু অন্যান্য গ্রাহকদের কোনো মাথা ব্যথা দেখি না। কিন্তু ইসলামী ব্যাংকে সরকার যখন একজন চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন যার বিরুদ্ধে জামাতের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো অভিযোগ নেই, এমন ব্যক্তিকে যখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক তখনই ইসলামী ব্যাংকের কিছু গ্রাহক নামধারী জামাত শিবিরের সমর্থক তারা সেখানে গিয়ে বিক্ষোভ করতে থাকলেন। এই পরিস্থিতিতে যখন ব্যাংকের ভেতরে এবং রাজপথে উত্তাল অবস্থা বিরাজ করছে, ঠিক সেই সময় ব্যাংকের যারা আমানতকারী ছিলেন তারা একের পর এক টাকা তুলে নিচ্ছেন। ছোট আমানতকারী থেকে শুরু করে বড় আমানতকারী সবাই তার টাকা উত্তোলন করে নিচ্ছেন। কিন্তু কেন এই টাকা উত্তোলন করে নিচ্ছেন তার কোনো সদুত্তর কোনো গ্রাহক এখন পর্যন্ত দিতে পারেনি। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিগত 10 দিনে প্রায় 5,000 কোটি টাকা এই ব্যাংক থেকে উত্তোলন করে নিয়েছে গ্রাহকরা। আমি গতকালকেও একটি ছবি দেখছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি ছবিটি এখন। দেখুন, এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে ব্যাংকে। এরকম চিত্র বাংলাদেশের প্রতিটি ব্রাঞ্চে, প্রতিটি বুথে মানুষ ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যাচ্ছেন, বুথে যাচ্ছেন। কিছু কিছু শাখা থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া হচ্ছে না, সর্বোচ্চ 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আমি গতকালকে, আমার একটি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমি টাকা তুলতে গিয়েছিলাম। গতকালকে আমি 3টি বুথে ঘুরেছি ঢাকা শহরে, কিন্তু কোনো বুথে টাকা নেই এই মুহূর্তে। ব্রাঞ্চগুলোরও একই অবস্থা, সারা দেশের ব্রাঞ্চগুলোরও ঠিক একই অবস্থা, সেখানে পর্যাপ্ত টাকা নেই। ইসলামী ব্যাংক ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার জরুরি তহবিল চেয়ে আবেদন জানিয়েছে। তাদের এই আবেদন জানানো থেকেই বোঝা যাচ্ছে যে ব্যাংকের যে টাকা ছিল সেই টাকাগুলো এখন নেই। দর্শক, বুঝতেই পারছেন যে ব্যাংকটির ভিতরে কি ধরনের অস্থিরতা বিরাজ করছে। আমি কয়েকজন ব্যাংকের গ্রাহকের সঙ্গে কথা বলছিলাম, আমার কিছু বন্ধু রয়েছে যারা এই ব্যাংকটিতে চাকরি করে, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিল যে
আগামী 6 মাস যদি এভাবে চলতে থাকে তাহলে ব্যাংকটি হয়তো টিকতে পারবে না, ব্যাংকটি হয়তো দেউলিয়া হয়ে যাবে। দর্শক, আপনারা জানেন যে ইসলামী ব্যাংকে যারা আমানতকারী রয়েছে এদের অনেকেই জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। অনেকেই অভিযোগ করছেন জামাতের নির্দেশে এই ব্যাংকে থাকা তাদের নেতাকর্মীদের যে অ্যাকাউন্ট রয়েছে, যে জামানত রয়েছে, সেখান থেকে তারা নগদ অর্থ উত্তোলন করে নিচ্ছেন। এই অর্থ উত্তোলন করে তারা অন্য কোনো ব্যাংকে রাখছেন, যাতে ব্যাংক আরো বেশি চাপে পড়ে। যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে হয়তোবা ব্যাংকটি দেউলিয়া হয়ে যেতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়, ইসলামী ব্যাংক কি দেউলিয়ার পথে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।